গালওয়ানে ভারতীয় ভূখণ্ডে চীনা বাহিনী যুদ্ধ বিমান পাঠালো দিল্লি। স্যাটেলাইট চিত্রে আবারও ভারত সীমান্তে চীনা সেনা মোতায়েনের ছবি। ভারতীয় হামলার বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে পাকিস্তান, বলছেন কুরেশি। চীনকে বড় ধাক্কা দিতে আমদানি পণ্যে চড়া শুল্ক আরোপের পথে ভারত। পশ্চিম তীরে 30% গ্রাসের দুঃস্বপ্ন নিয়ে বিপাকে নেতানিয়াহু, বাড়ছে ঘরোয়া ও আন্তর্জাতিক চাপ। ইরানের 5 জাহাজ ক্যাপ্টেনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। ইসরায়েলের প্রতি আমেরিকা সমর্থনের কারণে নিরাপত্তা পরিষদ দুর্বল হয়েছে, বলছে ইরান। পশ্চিম লাদাখ সীমান্তে চীনা অবকাঠামো নির্মাণের খবরে যুদ্ধ বিমান পাঠিয়েছে ভারত। বুধবার পর্বত বেষ্টিত ওই অঞ্চলটিতে যুদ্ধ বিমান পাঠানো হয়। ভারতীয় সেনা সূত্র এফপিকে বিষয়টি নিশ্চিত করে। ভারতীয় সেনার বরাত দিয়ে বলা হয়, 15 জুন গালওয়ান উপত্যকায় দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারতীয় বেশ কয়েক কিলোমিটার ভূখণ্ড দখল করে চীনা বাহিনী। এখন পর্যন্ত তারা ওই জায়গাগুলো দখলে রেখেছে। এদিকে বুধবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল উ কিয়ানোক এক বিবৃতিতে বলেন, গালওয়ানে চীনের সার্বভৌম অধিকার রয়েছে। বহু বছর ধরে সেখানে নজরদারি চালিয়ে আসছে চীনা বাহিনী। এবছর এপ্রিল থেকে সেখানে একতরফাভাবে নির্মাণ কাজ শুরু করে ভারতীয় সেনা। একাধিকবার তার প্রতিবাদ করে চীন। এই ঘটনায় ভারতীয় পক্ষ থেকে চীনা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রতিবাদ জানানো হয়। গালওয়ান উপত্যকার ওপর চীনের সার্বভৌমত্বের দাবিকে প্রত্যাখ্যান করে ভারত বলছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা পরিবর্তনের একতরফা প্রচেষ্টা গ্রহণ করা হবে না। 15 জনের ঘটনার পর সামরিক অবকাঠামো নির্মাণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি। এর আগে সোমবার দুই দেশের কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। 11 ঘন্টা ধরে চলা বৈঠকে বুধবার সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে দুই দেশই সেনা সরিয়ে নেবে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন নিয়ে 15 জুন লাদাখে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে ভারতীয় জওয়ানদের। এতে 20 ভারতীয় সেনাবাহিনী নিহত হন। তবে চীনের পক্ষ থেকে হতাহতের বিস্তারিত জানানো হয়নি। দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ের বৈঠকের পরও গালওয়ান উপত্যকায় নিয়ন্ত্রণ রেখার দুই দিকেই চীনা অবকাঠামো ও সেনা উপস্থিতি দেখা গেছে। নতুন স্যাটেলাইট চিত্রে এমনটি ধরা পড়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দাবি করেছে। সংবাদ মাধ্যমটি জানায়, 15 জুন যেখানে সংঘর্ষ হয় সেই 14 নম্বর পেট্রোল পয়েন্ট এলাকার ছবি তারা পেয়েছে। এর আগে 16 জুনের স্যাটেলাইট চিত্রে দেখা যায় ওই এলাকায় ধ্বংসস্তূপ রয়েছে। নতুন চিত্রে দেখা যাচ্ছে ওই জায়গায় সম্ভবত প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করেছে চীন। নতুন চিত্রে আরও দেখা গিয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর থাকার ব্যবস্থা করা হয়েছে 16 জুন, যেটি ছিল না। এ বিষয়ে এনডিটিভি ভারতের সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত জানতে চাইলে তারা বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গালওয়ানের সবচেয়ে স্পষ্ট ছবি দেওয়া ম্যাক্সারের ছবি এসেছে। এখনো পর্যন্ত তারাই সবচেয়ে স্পষ্ট ছবি দিয়েছে। এই প্রথমবার গালওয়ান নদীর ওপর কালভার্ট নির্মাণ ধরা পড়েছে, যেটি 1 কিলোমিটারের মধ্যে নির্মাণ করা হয়েছে। এছাড়া কালো কাপড়ে ঢাকা চীনা ট্রাকেরও ছবি দেখা গেছে। বেইজিং দাবি করছে গালওয়ানে চীনের সার্বভৌম অধিকার রয়েছে, তবে এ দাবি নাকচ করেছে ভারত। ইরানি জাহাজের 5 ক্যাপ্টেনের বিরুদ্ধে বুধবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব জাহাজ ভেনেজুয়েলায় তেল সরবরাহ করছিল। একই সঙ্গে ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইডো সমর্থনের কথা জানিয়েছে ওয়াশিংটন। এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ওই জাহাজে করে 15 লাখ ব্যারেল পেট্রোল ও সংশ্লিষ্ট উপাদান সরবরাহ করা হয়েছে। এ সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ব্যবসা করতে নাবিকদের হুঁশিয়ারি করেছেন। মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। এক বিবৃতিতে পম্পেও বলেন, আজকের নিষেধাজ্ঞার ফলে এই ক্যাপ্টেনদের সম্পদ জব্দ করা হবে। কালো তালিকাভুক্ত হওয়ায় তাদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ অনেক ভোগান্তিতে পড়বে। তিনি বলেন, আমরা জাতীয় পরিষদ, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট গুইডো ও গণতন্ত্রকামী ভেনেজুয়েলার নাগরিকদের প্রতি সমর্থন অব্যাহত রাখব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একদিকে ইরানের তেল রফতানি বন্ধ করে দিতে যাচ্ছে, অন্যদিকে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে। এই কারণে যুক্তরাষ্ট্রের প্রশাসন বিভিন্ন বন্দর, শিপিং কোম্পানি এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে দেশে দুই দেশের সঙ্গে বাণিজ্য কোনো রকম সহায়তা না করার ব্যাপারে সতর্ক করেছে। অন্যথায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকিও দিয়েছে।
ইরান গত এপ্রিল থেকে প্রায় 15 লাখ ব্যারেল তেলের 5টি ট্যাঙ্কার ভেনেজুয়েলায় পাঠিয়েছে। তবে ক্যাপ্টেনদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে অতিরিক্ত ঔদ্ধত্যা বলে আখ্যা দিয়েছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জোর্জ আরিজা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা থেকে বিরত থাকুন, তা না হলে ভারতের সামরিক হামলার বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে ইসলামাবাদ। গত বুধবার পাকিস্তানের বেসরকারি টেলিভিশন জিও টিভিকে দেয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন কুরেশি। তিনি বলেন, চীন সীমান্তে সাম্প্রতিক সংঘাতের ঘটনা ধামাচাপা দিতে এবং ভারতের জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ভারত পাকিস্তানের ওপরও হামলার চেষ্টা চালাচ্ছে। গত সপ্তাহে চীন সীমান্তে সংঘাতে ভারতের অন্তত 20 জন সেনা নিহত হয়েছেন, যার মধ্যে শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা রয়েছেন। পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের হাতে মার খেয়ে এবং অপমানিত হয়ে নয়াদিল্লি এখন মিথ্যা অজুহাতে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পথ খুঁজছে। তবে ভারতে এ ধরনের হামলা চালালে তার উপযুক্ত জবাব পাবে। চীন থেকে আমদানি করা কমপক্ষে 300টি পণ্যকে তালিকাভুক্ত করে চড়া আমদানি শুল্ক বসাচ্ছে ভারত। এর মধ্যে ওই সিদ্ধান্ত কার্যকর করা শুরু হয়ে গেছে। যেসব পণ্যের উপরে চড়া হারে শুল্ক আরোপ করা হচ্ছে সেগুলোর মধ্যে থাকছে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এবং মেডিকেল উপকরণ। ইতিমধ্যে ফার্নিচার, খেলনা, ইলেকট্রিক্যাল পণ্যের উপর নতুন করে কর বসছে। এরই মধ্যে অর্ধেক পণ্যের উপরে আমদানি শুল্ক আরোপ করা হবে। এছাড়া অন্যগুলোর উপরে সরাসরি শুল্কের বোঝা চাপানো না হলেও লাইসেন্স প্রথা চালু হতে পারে। অর্থাৎ যে পণ্যকে ভারতে পাঠাতে কোনো বিশেষ লাইসেন্সের প্রয়োজন পড়ে না, এবার তার উপরও শর্ত চাপাতে চলছে। আগামী দিনে শুল্ক চাপানোর কথা ভাবা হচ্ছে বস্ত্র শিল্পেও। এভাবে বাণিজ্য শিল্পকে চীনকে বড় ধাক্কা দেওয়ার পরিকল্পনা করছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। ভারত ও চীনের মধ্যে 2018-19 সালে $8,800 কোটি দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে। এর মধ্যে $5,300 কোটি চীনের ঝুলিতে পড়েছে। গত মঙ্গলবার ভারতের রাজস্ব দফতর চীন থেকে আসা ফ্ল্যাট রোল্ড স্টিল, অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে। 5 বছরের জন্য এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। এর পাশাপাশি ঠিক রয়েছে চীন থেকে ভারতে আসা সোলার উপকরণের উপরে 20% শুল্ক বসানো হবে। ভারতের সোলার উপকরণ সরবরাহে চীন প্রায় একচ্ছত্র রফতানিকারী দেশ। কমপক্ষে 80% উপকরণই আসে সেখান থেকে। কার্যত চীনের সরবরাহ লাইনের ওপরেই সোলার প্যানেল নির্মাণের শিল্পটি নির্ভরশীল। এরকম পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ শিল্পকে সুযোগ দিতে এবং চীন নির্ভরতা কমাতে আগামী জুলাই মাস থেকে নতুন করে 20% শুল্ক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে গত মঙ্গলবার রাত থেকে শুল্ক দপ্তর দেশের বিভিন্ন বন্দরে আমদানি হওয়া পণ্যের বিপুল সংখ্যক কনসাইনমেন্ট আটক করেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলছেন, ইহুদিবাদী ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের অব্যাহত সমর্থনের কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দুর্বল এবং অকার্যকর হয়ে পড়েছে। বিশেষ করে তেল আবিবের সম্প্রসারণকামী নীতি মোকাবেলার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ অকার্যকর রয়েছে। মাজিদ তাখতে রাভাঞ্জি বলেন, গত 70 বছর ধরে আমেরিকা সর্বাত্মকভাবে দখলদারিত্ব এবং সম্প্রসারণকামী বেআইনি নীতিকে সমর্থন দিয়ে এসছে, যার কারণে ইসরায়েল আন্তর্জাতিক আইনের সমস্ত মৌলিক নীতিগুলো লঙ্ঘন করতে সাহস পাচ্ছে। তেল আবিব দফায় দফায় জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি ভঙ্গ করে চলছে। ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের অপব্যবহার করে আমেরিকা ইসরায়েল সরকারের অপরাধযোগ্য সম্পূর্ণভাবে এবং ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে আসছে। এতেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দুর্বল এবং অকার্যকর রয়েছে। গতকাল বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন ইস্যুতে এক ভার্চুয়াল বৈঠকে মাজিদ তাখতে রাভাঞ্চি এসব কথা বলেছেন। তিনি বলেন, আমেরিকার উৎসাহ এবং সমর্থন দিয়েই ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের জনগণের মৌলিক অধিকার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন সহ সব রকমের মানবিকতা এবং নৈতিকতা লঙ্ঘন করেছে বা করে চলছে। পশ্চিম তীরে 30% অঞ্চলকে ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ড হিসেবে যুক্ত করার ইসরায়েলি অপচেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক ও ঘরোয়া চাপ ক্রমেই বাড়ছে। গত এপ্রিল মাসে ইসরায়েলের লিকুদ দলের প্রধান নেতানিয়াহু ও নীল সাদা বা ব্লু হোয়াইট দলের প্রধান বেনি গান্তজ জোট সরকার গঠনের সময় পশ্চিম তীরের 30% অঞ্চলকে ইসরায়েলের অংশে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছিল। এ সিদ্ধান্ত বাস্তবায়নের 1 সপ্তাহ বাকি রয়েছে। এরই মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলি মন্ত্রিসভার ওপর চাপ বেড়েছে। নেতানিয়াহু এপ্রিলের সিদ্ধান্ত অনুযায়ী 1 জুলাইয়ের মধ্যেই পশ্চিম তীরকে গ্রাস করার কাজ সম্পূর্ণ করতে চায়। কিন্তু বেনি গান্তজ যে পরিকল্পনা বাস্তবায়ন স্থগিত করার দাবি জানিয়ে বলছে, তার দাবি মানা না হলে সংসদের নতুন নির্বাচন ডাকা হবে। ফিলিস্তিনের সব দল ও গোষ্ঠী পশ্চিম তীরের
ভূমিগ্রাসের ইসরায়েলি অপচেষ্টা কখনো বাস্তবায়ন হতে দিবে না বলে দৃঢ় অঙ্গীকার ঘোষণা করেছে। ফিলিস্তিনি জনগণ ইসরায়েলের ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভে অংশ নিয়ে ইসরায়েলের উদ্যতার তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েলের আগ্রাসী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ক্রমেই জোরদার হচ্ছে। জাতিসংঘ, ইউরোপীয় জোট, রাশিয়া ও চীন ইসরায়েলের এই হঠকারিতার নিন্দা জানাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদ পশ্চিম তীরের 30% ভূমিগ্রাসের ইসরায়েলি পরিকল্পনার প্রেক্ষাপটে আজ ইসরায়েল বিরোধী এক প্রস্তাব পাশ করেছে। এই প্রস্তাবে পশ্চিম তীরের বর্তমান ফিলিস্তিন অধ্যুষিত অংশে ইসরায়েলিদের চাকরি ও কাজ করার ওপর নিষেধাজ্ঞার দাবি তোলা হয়েছে। বলা হয়েছে, আন্তর্জাতিক আইনে এ ধরনের ইসরায়েলি তৎপরতা অবৈধ ও জরিমানার যোগ্য। এছাড়াও জাতিসংঘের মানবাধিকার পরিষদ ফিলিস্তিনের নিজ ভাগ্য নির্ধারণের অধিকারের প্রতি স্বীকৃতি দিয়ে আরেকটি প্রস্তাব পাশ করেছে। ইসরায়েলের আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে যখন খোদ ইসরায়েলেই বিরোধিতা জোরদার হচ্ছে, তখনও মার্কিন সরকার এ বিষয়ে তেল আবিবকে সবুজ সংকেত দেওয়ার চেষ্টা করছে।